আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ক্লাস নিব, বেশিক্ষণ ক্লাস নিব না, আমার একটু কাজ আছে। 1 ঘন্টা পড়াবো, চুটটুক পড়াতে পারি। সো আমরা আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা লাস্ট ক্লাসে শেষ করছি C3 চক্র। C3 চক্র শেষ করার পরে আমাদের হাতে আসে C4 চক্র আসে। তো কালকের ক্লাসটা রাতে শেষ হওয়ার পরে তুমি কি বুঝতে পারছিলা? তুমি কি আর দেখেছিলে? দেখে কি হচ্ছে যে কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো কনফিউশন, কোনো জায়গায় কোনো মানে ইস্যু ছিল কি না আমাকে একটু জানাও তো। এনি ইস্যু দেয়ার, যে হচ্ছে উদ্ভিদের সাহিত্যের মধ্যে কোনো ইস্যু ছিল তোমাদের? টিস্যু এবং টিস্যুতন্ত্রের সিকিউ দেখাই নেই। টিস্যু এবং টিস্যুতন্ত্রের সিকিউ দেখানো বাকি আছে। আচ্ছা, ওকে, আসো তাইলে আমরা হচ্ছে যেখানে ছিলাম, চলো আমরা সামনে যাই। সেটা হচ্ছে আমরা C3 চক্র পড়ছি। এখন C3 চক্র যে আছে, C3 চক্র দুনিয়াতে যত ভাবেই কার্বন বিজারণ হোক, C3 চক্রে যাইতেই হবে। C3 চক্র হচ্ছে সবার বস। C3 ইজ দ্য বস। C3 চক্র কি আমাদের সবার বস। C3 চক্র হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চক্র এবং C3 চক্র হচ্ছে আমাদের বস অফ এভরিথিং। তাহলে হচ্ছে আমাদের এই C3 চক্র, C3 চক্র হচ্ছে প্রধান কার্বন বিজারণ চক্র। C3 চক্র হচ্ছে প্রধান কার্বন বিজারণ চক্র, প্রধান কার্বন বিজারণ চক্র, প্রধান কার্বন বিজারণ চক্র, কার্বন বিজারণ চক্র। কিন্তু C3 এর মূল সমস্যা কি? C3 এর মূল সমস্যা কি? C3 এর মূল সমস্যাটা কি? C3 এর মূল সমস্যা হলো আমাদের মূল সমস্যা হলো ফটো রেসপিরেশন। C3 এর মূল সমস্যা হলো এই রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইমটা, এই রুবিস্কো এনজাইমের এই অক্সিজেনেজ, রুবিস্কো এনজাইমের অক্সিজিনেজ, যে অক্সিজেন যুক্ত অক্সিজিনেজ ক্যারেক্টারের কারণে, অক্সিজেনেজ ধর্মের কারণে যে ফটো রেসপিরেশন ঘটে, ধর্মের কারণে যে ফটো রেসপিরেশন ঘটে। এইটা হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের এই রুবিস্কো এনজাইম যে আছে, সেই রুবিস্কো এনজাইমের C3 এর মূল সমস্যা হলো রুবিস্কো এনজাইমের অক্সিজেনেজ ধর্মের কারণে। রুবিস্কো এনজাইমের কোন ধর্মের কারণে? অক্সিজেনেজ ধর্মের কারণে যে ফটো রেসপিরেশন ঘটে, এইটা হচ্ছে C3 এর মূল সমস্যা, মূল প্রবলেম। C3 এর এই প্রবলেমের কারণে কিন্তু আমাদের সালোক সংশ্লেষণের হার 25% হ্রাস পায়। C3 এই সমস্যার কারণে কিন্তু আমাদের কি হয়েছে? সালোক সংশ্লেষণ 25% হ্রাস পায়। সালোক সংশ্লেষণ আমাদের 25% হ্রাস পায়। সালোক সংশ্লেষণ কত পার্সেন্ট হ্রাস পায়? 25% হ্রাস পায়। সালোক সংশ্লেষণ কত পার্সেন্ট হ্রাস পায়? 25% সালোক সংশ্লেষণ হ্রাস পায়। সো ইটস এ হিউজ প্রবলেম যে ফটো রেসপিরেশন যে ঘটে, সেই ফটো রেসপিরেশনের কারণে সালোক সংশ্লেষণ 25% হ্রাস পাচ্ছে। তাহলে এই প্রবলেমটাকে ওভারকাম করতে হবে, এই প্রবলেমটাকে কাটায় উঠতে হবে। এবং এই প্রবলেমটা কখন হয়? এই ফটো রেসপিরেশন কেন হয়? যখন উচ্চ তাপ থাকে, অধিক আলো থাকে, তীব্র আলো ও উচ্চ তাপ। এখন তীব্র আলো উচ্চ তাপ তো হইতেই পারে দুনিয়াতে সব জায়গায় তো শীত প্রধান দেশ হবে না, তীব্র আলো আর উচ্চ তাপ তো হতেই পারে। সো এটাকে বাইপাস করা যায় কিভাবে? এই C3 এর সমস্যাটাকে বাইপাস করার জন্য বা C3 এর সমস্যাটাকে কাটানোর জন্য উদ্ভিদের মধ্যে একটা চেঞ্জ চলে আসলো। উদ্ভিদের মধ্যে কি চলে আসলো? উদ্ভিদের মধ্যে একটা চেঞ্জ বা পরিবর্তন চলে আসলো। এই যে C3 এর সমস্যা কাটানোর উদ্দেশ্যেই কিন্তু আমাদের C4 উদ্ভিদের জন্ম হয়েছে। দুনিয়াতে কিন্তু আগে সব C3 উদ্ভিদ ছিল। পরবর্তীতে যখন দেখা গেল যে না,
এই C3 উদ্ভিদের তো সমস্যা হচ্ছে, তখন উদ্ভিদগুলা নিজেদের মধ্যে পরিবর্তন আনলো, পরিবর্তন এনে C4 উদ্ভিদের জন্ম হয়েছে। তো এই C3 এর সমস্যা কাটানোর জন্য কিন্তু কি আসছে, C4 উদ্ভিদ আসছে। তাহলে এটা একদম ক্লিয়ার কথা, এটা C3 উদ্ভিদের এই সমস্যা দূরকরণে, C3 উদ্ভিদের সমস্যা দূরীকরণে, C3 উদ্ভিদের সমস্যা দূরীকরণে আমাদের হচ্ছে এই C4 উদ্ভিদ আসে, C4 উদ্ভিদ আসে, C4 উদ্ভিদ আসে। তাহলে C3 এর সমস্যা দূরীকরণে কি আসে, C3 এর সমস্যা দূরীকরণে হচ্ছে আমাদের এই C4 উদ্ভিদ আসে, C3 এর সমস্যা দূরীকরণে আমাদের কি আসে, এই C4 উদ্ভিদ আসে। এখন এই যে আমাদের C4 উদ্ভিদ, C3 এর সমস্যা দূর করার জন্য C4 উদ্ভিদ আসলো, এই C4 উদ্ভিদটা কি নিয়ে আসে বা কি বিশেষ বৈশিষ্ট্যটা সে ক্যারি করে, সেটা হচ্ছে C4 উদ্ভিদের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক দেখা যায়। আমাদের নর্মালি পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হয়, আমরা পড়ে আসছি টিস্যু এবং টিস্যুতন্ত্র, সেখানে একটা কথা ছিল, ওই লাইনটা মনে আমরা পড়াইতে ভুলে গেছি, যে পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হয়। তো C3 উদ্ভিদের পাতায় শুধুমাত্র মেসোফিল টিস্যু থাকে, C3 উদ্ভিদের পাতায় শুধুমাত্র কি থাকে, মেসোফিল টিস্যু থাকে। যে C3 উদ্ভিদ যে আছে, C3 উদ্ভিদের পাতায়, C3 উদ্ভিদের পাতায় আমাদের হচ্ছে শুধু মেসোফিল টিস্যু থাকে, শুধু মেসোফিল টিস্যু থাকে, মেসোফিল টিস্যু থাকে, শুধু মেসোফিল টিস্যু থাকে, শুধু মেসোফিল টিস্যু থাকে, শুধু মেসোফিল টিস্যু থাকে। আর আমাদের এই C4 উদ্ভিদের পাতায় আমাদের হচ্ছে দুই ধরনের টিস্যু থাকে, একটা মেসোফিল টিস্যু বা মেসোফিল কোষ, আর একটা হচ্ছে বান্ডল সিথ কোষ। দুই ধরনের কোষ পাওয়া যায়, দুই ধরনের কোষ পাওয়া যায়, মেসোফিল কোষ আর হচ্ছে আরেকটা বান্ডল সিথ কোষ, মেসোফিল কোষ প্লাস বান্ডল সিথ কোষ, বান্ডল সিথ কোষ, দুই ধরনের কোষ দেখা যায়, মেসোফিল কোষ এবং বান্ডল সিথ কোষ, দুই ধরনের কোষ দেখা যায়। কয় ধরনের কোষ দেখা যায়, দুই ধরনের কোষ দেখা যায়, মেসোফিল কোষ আর বান্ডল সিথ কোষ, দুই ধরনের কোষ দেখা যায়। আর বান্ডল সিথের চারদিকে মেসোফিল টিস্যুর বিশেষ বলয় থাকে। এই যে দেখা যায় যে আমাদের মাঝে বান্ডল সিথ টিস্যু, এই বান্ডল সিথ টিস্যুর চারপাশে আমাদের হচ্ছে এই মেসোফিল কোষের একটা বিশেষ বলয় তৈরি হয়, বলয় তৈরি হয়ে এরকম একটা গঠন তৈরি হয়, যে আমাদের বান্ডল সিথ টিস্যু কোষের চারপাশে আমাদের হচ্ছে এই মেসোফিলের একটা বিশেষ বলয় তৈরি হয়, মেসোফিলের বিশেষ বলয় তৈরি হয়, মেসোফিলের বিশেষ বলয় তৈরি হয়। এটাকে বলা হয় হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। তাহলে মেসোফিল বান্ডল সিথ কোষকে ঘিরে, বান্ডল সিথ কোষকে ঘিরে মেসোফিলের বিশেষ বলয়, এটাকে কি বলা হয়, ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ অ্যানাটমি জিনিসটা কি আমাদের এই বান্ডল সিথকে ঘিরে, বান্ডল সিথ কোষকে ঘিরে, বান্ডল সিথ কোষকে ঘিরে, বান্ডল সিথ কোষকে ঘিরে, বান্ডল সিথ কোষকে ঘিরে মেসোফিলের বিশেষ বলয়, ঘিরে মেসোফিলের বিশেষ বলয়, মেসোফিলের বিশেষ বলয়। এখন এটার উদ্দেশ্যটা কি, বিশেষ বলয় এটার উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই কার্বন ডাই অক্সাইড, এই মেসোফিল এটার উদ্দেশ্য আছে কিছু, এটার কারণ আছে কিছু, এই কারণগুলো আমরা বোঝার চেষ্টা করব। আসো এখন আমাদের হচ্ছে C4 উদ্ভিদ আর C3 উদ্ভিদের মধ্যে কিছু পার্থক্য আছে। C3 উদ্ভিদের মধ্যে আমরা হচ্ছে মেসোফিল কোষের মধ্যে কি পাইছি, C3 এর মেসোফিল কোষে বা পাতার মধ্যে রাইবোলোজ 1,5 বিসফসফেট পাইছি। আর C4 উদ্ভিদের মধ্যে আমাদের দেখা যায় যে পাতায় বা মেসোফিল টিস্যুতে, পাতায় বা মেসোফিল টিস্যুতে আমাদের থাকবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কি থাকবে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই যে আমাদের হচ্ছে যে C3 উদ্ভিদ, যে C4 উদ্ভিদ, C4 উদ্ভিদের পাতায়, C4 উদ্ভিদের পাতায়, C4 উদ্ভিদের পাতায় বা আমাদের মেসোফিল টিস্যুতে, পাতায় বা মেসোফিল টিস্যুতে, বা কথাটা কিভাবে বলা হয় যে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে কে থাকবে টিস্যুতে, কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে থাকে, কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে থাকে কে, কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে থাকে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এটা আমরা গ্লাইকোলাইসিসে পড়ে আসছি না, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এটা গ্লাইকোলাইসিসে পড়ে আসছি আমরা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পড়ে আসছি, গ্লাইকোলাইসিসে পড়ে আসছি। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট, ফসফোইনল পাইরুভিক
পাইরুভিক অ্যাসিড আমাদের 3 কার্বন বিশিষ্ট ছিল। কয় কার্বন বিশিষ্ট ফসফিনল পাইরুভিক অ্যাসিড ছিল? 3 কার্বন বিশিষ্ট ফসফিনল পাইরুভিক অ্যাসিড ছিল। এখন এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, যে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে কোন এনজাইম? কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম। কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হিসেবে কে কাজ করে? কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হিসেবে কাজ করে হচ্ছে আমাদের ফসফিনল পাইরুভিক অ্যাসিড। আমাদের কে কাজ করে? ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত করতে যে এনজাইমটা কাজ করে, ওইখানে তো ছিল রুবিস্কো এনজাইম, এখানে কাজ করবে ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ। ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ, ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ, ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ, কার্বক্সিলেজ, ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ, ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ। তাহলে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হিসেবে কে কাজ করে? ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ। এখন খেয়াল করো যে আমরা C4 চক্র সম্পর্কে এখন জানবো। C4 চক্র সম্পর্কে এখন আমরা জানবো বা C4 চক্রটা আমরা শিখবো। C4 চক্রের চেয়ে সহজ কিছু আর নাই। তুমি বলবা ভাই এটা এত সহজ, এটা এত সহজ, এটা এত সহজ, ঠিক আছে? তো আমাদের এখানে দুই টাইপের কোষ দেখা যায়, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডেল সিট কোষ। দুইটা কোষে দুইটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক থাকবে এবং দুইটা কোষ দুইটা আলাদা ধরনের কাজ করবে। দুইটা কোষ দুইটা আলাদা ধরনের কাজ করবে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের মেসোফিল কোষ আর একটা হচ্ছে আমাদের বান্ডেল সিট কোষ। একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে আমাদের বান্ডেল সিট কোষ। একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা কি আমাদের আরেকটা হচ্ছে বান্ডেল সিট কোষ। একটা হচ্ছে মেসোফিল কোষ, একটা হচ্ছে বান্ডেল সিট কোষ। তো প্রথমেই আসা যাক হচ্ছে আমাদের এখানে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, 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 ফসফিনল পাইরুভিক অ্যাসিড। এই যে ফসফিনল পাইরুভিক অ্যাসিড আছে, এটা আমাদের বিদ্যমান আছে। এই ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে আমাদের কি যুক্ত হবে? কার্বন ডাইঅক্সাইড। পরিবেশ থেকে যে কার্বন ডাইঅক্সাইড আসবে সেটা ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হবে এবং এখানে কাজ করবে কি? ফসফিনল পাইরুভিক অ্যাসিড, ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ এনজাইম, ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ, ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ এনজাইম আমাদের কাজ করবে। তাহলে এই যে কাজ করে ফসফিনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ এনজাইম যে কাজ করবে, করে কি তৈরি করবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা 4 কার্বন বিশিষ্ট। তো প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট বলিয়া এই চক্রটাকে বলা হয় C4 চক্র। এই চক্রটাকে কি বলা হয়? এই চক্রটাকে বলা হয় C4 চক্র বলা হয়। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে আমাদের কি তৈরি হয়? ম্যালিক অ্যাসিড তৈরি হয়, ম্যালিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডের ক্ষমতা আছে, এই ম্যালিক অ্যাসিডের ক্ষমতা আছে, সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিডের ক্ষমতা আছে, সেটা কি? সেটা হচ্ছে যে এই ম্যালিক অ্যাসিডটা আমাদের এই মেসোফিল কোষ আর বান্ডেল সিট কোষ, এটা কি মেসোফিল কোষ, এটা হচ্ছে মেসোফিল কোষ, এটা হচ্ছে মেসোফিল কোষ আর এটা হচ্ছে বান্ডেল সিট কোষ। এই ম্যালিক অ্যাসিডের ক্ষমতা আছে এই মেসোফিল কোষ ছাড়িয়া সে বান্ডেল সিট কোষে যায়, মেসোফিল কোষ ছাড়িয়া সে বান্ডেল সিট কোষে যায়। তাহলে এই যে ম্যালিক অ্যাসিড আছে, এই ম্যালিক অ্যাসিড মেসোফিল কোষ থেকে কোথায় যাচ্ছে? ম্যালিক অ্যাসিড মেসোফিল কোষ থেকে হচ্ছে আমাদের এই বান্ডেল সিট কোষে যাচ্ছে। বান্ডেল সিট কোষে কেডা যাইতেছে? বান্ডেল সিট কোষে হচ্ছে এই ম্যালিক অ্যাসিডটা যাচ্ছে, ম্যালিক অ্যাসিড যাচ্ছে। বান্ডেল সিট কোষে কে যাচ্ছে? ম্যালিক অ্যাসিড যাচ্ছে। ম্যালিক অ্যাসিড বান্ডেল সিট কোষে আমাদের যাওয়ার পর ও করে কি? ও হচ্ছে এইখান থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে ম্যালিক অ্যাসিড আমাদের জানি আমরা কয় কার্বন বিশিষ্ট? ম্যালিক অ্যাসিড কিন্তু 4 কার্বন বিশিষ্টই আমরা জানি, তাই না? ম্যালিক অ্যাসিড কিন্তু আমাদের 4 কার্বন। এখানেও ম্যালিক অ্যাসিড দেখতে পাচ্ছি 4 কার্বন। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন? 3 কার্বন। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন? 3 কার্বন। এই পাইরুভিক অ্যাসিডটা আমাদের হচ্ছে, এই পাইরুভিক অ্যাসিডটা আমাদের বান্ডেল সিট কোষ হইয়া আমাদের এখানে আবার চলে আসে ফসফিনল পাইরুভিক অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে খেয়াল করো যে ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ম্যালিক অ্যাসিড। সেই ম্যালিক অ্যাসিডটা হচ্ছে আমাদের মেসোফিল কোষ থেকে বান্ডেল সিট কোষে যায়। সেই ম্যালিক অ্যাসিড তার একটা কার্বন ছেড়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনটা কি রূপে নির্গত হয়? এই কার্বনটা নির্গত হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপে। এবং এই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে কোন চক্রের মধ্যে? কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে হচ্ছে আমাদের এই C3 চক্রে। কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে হচ্ছে আমাদের C3 চক্রে প্রবেশ করে। সো কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করে C3 চক্রে এবং এই কার্বন ডাইঅক্সাইড C3 চক্রে প্রবেশ করে হচ্ছে গ্লুকোজ তৈরি করে।
কারণ গ্লুকোজ যদি তুমি তৈরি করতে চাও আলটিমেটলি তোমাকে C3 চক্র বা ক্যালভিন চক্রে যেতে হবেই। এই C4 চক্রে কিন্তু গ্লুকোজ তৈরির প্রসিডিউরই নাই। গ্লুকোজ তৈরির প্রসিডিউর আছে কোথায়? C3 চক্র বা ক্যালভিন চক্রে। তো আলটিমেটলি তোমাকে এই C3 চক্র বা ক্যালভিন চক্রে কিন্তু যাইতে হবেই। সো এই যে C3 চক্র বা ক্যালভিন চক্রে যাওয়ার যে প্রসিডিউরটা, এই C3 চক্র বা ক্যালভিন চক্রে যাওয়ার যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করে কে? একটু স্মার্টলি হ্যান্ডেল করে হচ্ছে যে এই চক্রটায় কি হয়েছে, একটা ঝামেলা আছে। C3 চক্রে ঝামেলা কি? রুবিস্কো এনজাইম আছে। ও যদি অক্সিজেন পায় ও ফটো রেসপিরেশন করে দিবে এবং ওর অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কার্বন ডাইঅক্সাইড থেকেও বেশি। অক্সিজেন যদি সে পেয়ে যায় অক্সিজেনকে নিয়ে নিবে। তাই কি করা হয়? তাই এই কোষে প্রথম যে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে অক্সালোঅ্যাসিটিক করে ম্যালিক অ্যাসিডের মাধ্যমে নিয়ে তারপর কার্বন ডাইঅক্সাইড বের করা হয়। এবং কোনো অক্সিজেন এই মেসোফিল কোষে যদি অক্সিজেনের আধিক্য বেশি হয়, যে আমাদের উচ্চ তাপমাত্রা তীব্র আলোতে অক্সিজেন বেড়ে গেছে কোষে, তো C4 উদ্ভিদে কিচ্ছু হবে না। কারণ কি? C4 উদ্ভিদে এখানে একটা এনজাইমই থাকে, PEP কার্বক্সিলেজ। এটা শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত করতে পারে, অক্সিজেন যুক্ত করতে পারে না। তো এই মেসোফিল কোষে অক্সিজেন বাড়লেও কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না। আর অক্সিজেন মেসোফিল কোষ থেকে বান্ডলসিড কোষেও যেতে পারে না। এমনকি ডিরেক্ট কার্বন ডাইঅক্সাইডও মেসোফিল কোষ থেকে বান্ডলসিড কোষে যেতে পারে না। মেসোফিল থেকে বান্ডলসিড কোষে যাওয়ার অধিকার আছে শুধু ম্যালিক অ্যাসিডের, আর হচ্ছে বের হইতে পারে পাইরুভিক অ্যাসিড। এছাড়া আর কেউ যাওয়া আসা এই জায়গায় করতে পারে না। তাইলে হচ্ছে যে এই যে C3 এত গুরুত্বপূর্ণ একটা চক্র, ওকে লুকায়া একটা বিশেষ পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়। ওকে লুকায়া একটা বিশেষ পদ্ধতিতে কি দেওয়া হয়? কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়। এই যে কে লুকায়া বিশেষ পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড দেওয়ার জন্য যে চক্র, সেই চক্রটাই হচ্ছে আমাদের C4 চক্র, বা এটাকে বলা হয় হচ্ছে দুইবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এখানে একবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, এখানে একটা বার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। তাহলে এটাকে বলা হয় হচ্ছে C4 চক্র বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। C4 চক্র বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। তাহলে দেখো এর চেয়ে সহজ কিছু কি আর এই দুনিয়ায় আছে? C4 চক্র বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র থেকে সহজ কিছু কি দুনিয়ায় আর থাকতে পারে? এর চেয়ে ইজি জিনিস কি আর দুনিয়ায় হইতে পারে? এর চেয়ে ইজি জিনিস কিন্তু আর কিছু হইতে পারে না। তাহলে এই হচ্ছে আমাদের C4 চক্র বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এই চক্রের মূল উদ্দেশ্য কি? যে C3 চক্রকে নিয়ে আমি শুধু কার্বন ডাইঅক্সাইড দিব, ওর কাছে কোনো অক্সিজেন আমি আসতে দিব না। অক্সিজেন যদি আসে মেসোফিল কোষ ট্যাকেল করবে, এবং মেসোফিল কোষের মধ্যে PEP কার্বক্সিলেজ এনজাইম থাকে, যেটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ, এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ। আমি বলবো ভাইয়া C3 চক্রে যেহেতু যায়, ওইখানেও তো হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, বাট সেটা দ্বিতীয় স্থায়ী পদার্থ হিসেবে কাজ করে। তাই প্রথম স্থায়ী পদার্থ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, তাই অক্সালোঅ্যাসিটিক এটাকে বলা হয় C4 চক্র বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। একদমই সহজ না? দেখা মনে হইতেছে না ভাই এটা কি পড়ে লাইলাম, এত ইজি। তাইলে C3 চক্র C4 চক্র আসলে আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, একদমই সহজ বিষয় আমরা বুঝে গেলাম। এখন আসা যাক হচ্ছে তিনটা কথা তোমাকে আমি মনে রাখতে বলবো C3 এবং C4 চক্র থেকে। C3 চক্র এবং C4 চক্র থেকে তিনটা কথা তুমি মনে রাখবা। C3 চক্র এবং C4 চক্র তিনটা কথা তুমি মনে রাখবা। এক নাম্বার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম। এক নাম্বার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, যে কে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কে আছে? কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা C3 তে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হিসেবে কে কাজ করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হিসেবে C3 তে কাজ করে হচ্ছে কে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে? রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটাকে বলে RUBP। আর C4 চক্রের মধ্যে আমরা দেখতে পাই কি? C4 চক্রের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে যে এখানে পাওয়া যায় হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। C4 চক্রে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওকে, ভেরি গুড।
আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এইখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম। এই যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম আছে, এই কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম কে আছে? এই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো, 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 রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ আর অক্সিনেজ। আর এখানে আমাদের এটার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ, 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 ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটাকে পিইপি বলা হয়, পিইপি বলা হয়। ওকে, আচ্ছা 3 নম্বর জিনিসটা হচ্ছে আমাদের প্রথম স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী যৌগ, প্রথম স্থায়ী যৌগ, প্রথম স্থায়ী যৌগ। এখানে পাওয়া যায় হচ্ছে আমাদের 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3টা লাইন থেকে, এই 6টা এমসিকিউ থেকে একটা এমসিকিউ, মেডিকেল বলো, এইচএসসি বলো, অন্য যে কোনো অ্যাডমিশন টেস্টে বলো, খুব ইম্পর্টেন্ট যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 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 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এখানে আমাদের কি হবে? এখানে তৈরি হবে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে এই 3টা কথা মনে রাখতে হবে, আর কিছু মনে রাখো আর না রাখো, C3C4 চক্রের এতটুকু কথা তোমাকে মনে রাখতেই হবে, এটার কোনো বিকল্প নাই এতটুকু মনে রাখার। ঠিক আছে, তো এতটুকু আমরা মনে রাখবো। এখন বইয়ে 2টা ছক দেওয়া আছে, একটা হচ্ছে C3 উদ্ভিদের ছক, একটা হচ্ছে C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ, আর একটা হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাচেনস্লাইক চক্র। 2টা প্রশ্ন পরীক্ষা আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। সিকিউ হিসাবে 2টা প্রশ্নই পরীক্ষার মধ্যে আসতে পারে, সিকিউ হিসাবে 2টা প্রশ্নই পরীক্ষার মধ্যে আসতে পারে। সিকিউর জন্য গ বা ঘতে আসার জন্য ইম্পর্টেন্ট, এটাও এটাও দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। পরীক্ষার মধ্যে দেখা গেছে C3C4 চক্রের থেকে এই C3C4 চক্রের পার্থক্যগুলা পরীক্ষার মধ্যে বেশি আসে, C3C4 চক্রের পার্থক্যগুলা পরীক্ষার মধ্যে বেশি আসতেছে, সিকিউ হিসেবে গ বা ঘ আকারে আসতেছে। এখন আসো যে আমাদের হচ্ছে C3 উদ্ভিদ, C3 উদ্ভিদ কি উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়ায় নিতে পারে না, উচ্চ তাপমাত্রায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ফটো রেসপিরেশন শুরু করে দেয়, ভয় পেয়ে যায়। তাহলে তাপমাত্রা উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়ায় নিতে সক্ষম নয়, আর হচ্ছে এরা উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়ায় নিতে সক্ষম, সক্ষম, আর এরা হচ্ছে সক্ষম, উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়ায় নিতে সক্ষম, উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়ায় নিতে সক্ষম নয়। ক্রাঞ্জ অ্যানাটমি কি বলি এটাকে? এটাকে বলি হচ্ছে আমরা ক্রাঞ্জ অ্যানাটমি। কি বলি এটাকে? ক্রাঞ্জ অ্যানাটমি বলি। ক্রাঞ্জ অ্যানাটমি হচ্ছে পাতার বান্ডেল শীটকে ঘিরে মেসোফিলের পৃথক স্তর। C3 তে নাই, C4 এর মধ্যে কিন্তু এই ক্রাঞ্জ অ্যানাটমি আছে। C3 তে একটা মেসোফিল কোষ, মেসোফিল কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট একই ধরনের থাকবে, কিন্তু আমাদের C4 উদ্ভিদের মেসোফিল কোষ আছে, আবার বান্ডেল শীট কোষ আছে। সো মেসোফিল কোষ আছে, আবার বান্ডেল শীট কোষ আছে। বান্ডেল শীথের মধ্যে গ্রানাবিহীন ক্লোরোপ্লাস্ট দেখা যায়, গ্রানা, চাকতির মতো গোল গোলগুলা থাইলাকয়েড, থাইলাকয়েডের গুচ্ছকে বলে গ্রানা। গ্রানা নাই, বান্ডেল শীট কোষে গ্রানা নাই, গ্রানাবিহীন ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, গ্রানাবিহীন বান্ডেল শীট ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, গ্রানাবিহীন বান্ডেল শীট ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। আর এখানে গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট, গ্রানাবিহীন বান্ডেল শীট ক্লোরোপ্লাস্ট, গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট আর গ্রানাবিহীন বান্ডেল শীট ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট, গ্রানাবিহীন বান্ডেল শীট ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট, গ্রানাবিহীন বান্ডেল শীট ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় C4 উদ্ভিদে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের কথা যদি আমি চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের কথা যদি চিন্তা করো, যে C3 তে কার্বন ডাইঅক্সাইড নাই, কম আছে, অবস্থা খারাপ হয়ে যাবে, ফটো রেসপিরেশন শুরু হয়ে যাবে। তাই C3 তে মিনিমাম 50 ppm কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব মিনিমাম 50 ppm থাকা দরকার C3 উদ্ভিদের জন্য। C4 উদ্ভিদে অল্প একটু কার্বন ডাইঅক্সাইড পাইলেও চলবে, কারণ এখানে তো একটাই এনজাইম PEP কার্বক্সিলেজ। সো হচ্ছে অল্প একটু কার্বন ডাইঅক্সাইড, 0.1 ppm কার্বন ডাইঅক্সাইডও যদি পাওয়া যায় তাইলেও হচ্ছে যে এই জিনিসটা চলবে। বিক্রিয়া, এখানে শুধু মেসোফিল কোষ আছে, মেসোফিল কোষেই আলোক বিক্রিয়া হবে, মেসোফিল কোষেই ক্যালভিন চক্র ঘটবে। আর এখানে আমাদের তো মেসোফিল কোষ আর বান্ডেল শীট কোষ আছে, মেসোফিল কোষে আলোক বিক্রিয়া হয়, বান্ডেল শীট কোষে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় এবং ক্যালভিন চক্র ঘটে। তাইলে আমাদের C4 উদ্ভিদে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া হয়,
আর বান্ডল শীত কোষে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়, হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড C3 চক্র বা ক্যালভিন চক্রে প্রবেশ করে। এই C3 উদ্ভিদগুলার টেম্পারেচার কম থাকা লাগে, দ্যাট মিনস শীত প্রধান অঞ্চলে বেশি জন্মায়, আর C4 উদ্ভিদগুলা আমাদের সকল পরিবেশেই জন্মাইতে পারে। C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কিছুটা কম, একটু ভয়ে ভয়ে সালোক সংশ্লেষণ করে, কারণ যদি অক্সিজেন চলে আসে তাইলে তো শেষ। আর C4 উদ্ভিদে আমাদের দেখা যায় সালোক সংশ্লেষণের হার বেশি, স্বাভাবিক পরিমাণের চেয়ে 1% বেশি অক্সিজেনও যদি হয়, স্বাভাবিক যতটুকু অক্সিজেন থাকে তার থেকে 1% অক্সিজেনও যদি বেশি হয়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হবে। আর C4 এর অক্সিজেনের উপস্থিতিতে তার কোনো সমস্যাই নাই, কোনো সমস্যাই নাই। তারপর হচ্ছে উদাহরণ হিসাবে কি দেখতে পাই, উদাহরণ হিসাবে দেখতে পাই ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল সহ 85% উদ্ভিদই হচ্ছে আমাদের এই C3 উদ্ভিদ। ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল সহ 85% উদ্ভিদই আমাদের C3 উদ্ভিদ। আর C4 উদ্ভিদ কি? গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস। তাহলে গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস। তাহলে গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, এগুলা সবাই কি? এগুলা সবাই হচ্ছে আমাদের এই C4 উদ্ভিদ। তাই C3 উদ্ভিদ কি? ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল সব 85%। দুনিয়ায় 85% উদ্ভিদ C3 উদ্ভিদ, যে একটু পচা হইলেও এটাই বেশি। আর C4 উদ্ভিদ হচ্ছে গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, এরা হচ্ছে আমাদের C4 উদ্ভিদ। তাই দেখো বৈশিষ্ট্যগুলা কি আমরা একটু ধরতে পারছি? এটা কিন্তু সিকিউতে আসবে। প্রথম কথা, উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়াতে সক্ষম নয়, উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়াতে সক্ষম। পাতার বান্ডুলশীথকে ঘিরে মেসোফিল কোষের পৃথক আবরণ থাকে না, ওইখানে থাকে। গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট একই রকমের, গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট 2 রকমের। সালোক সংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমপক্ষে 50 ppm প্রয়োজন, আর এখানে 0.10 ppm প্রয়োজন। মেসোফিল কোষে আলোক বিক্রিয়া ও ক্যালভিন চক্র ঘটে, আর মেসোফিল কোষে এখানে আলোক বিক্রিয়া, বান্ডলশীথ কোষে আমাদের ক্যালভিন চক্র এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। এটা শীতপ্রধান দেশে, এটা না উষ্ণমণ্ডলে। এসব উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কম, ওখানে সালোক সংশ্লেষণের হার বেশি। স্বাভাবিকের চেয়ে 1% অক্সিজেন বেশি হইলে অবস্থা খারাপ, স্বাভাবিকের চেয়ে অক্সিজেন যত বেশি হোক কিচ্ছু হবে না আমাদের। ধান, গম, বার্লি, আমজাম, কাঁঠাল সহ 85% উদ্ভিদ এটা ঘটে। গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস ইত্যাদির মধ্যে আমাদের C4 উদ্ভিদ দেখা যায়। এখন আসো যে আমরা যদি একটু সামনের দিকে যাই, যে ক্যালভিন চক্র, হ্যাচেনস্ল্যাক চক্র। ক্যালভিন চক্রটার মধ্যে শুধু মেসোফিল কোষ আছে, তাহলে পরীক্ষায় যদি C3 C4 উদ্ভিদের পার্থক্য চায় তাহলে কিন্তু আমরা এই 10টা 9টা পার্থক্য দিব। আর পরীক্ষায় যদি ক্যালভিন চক্র এবং হ্যাচেনস্ল্যাক চক্রের পার্থক্য চায় তখন আমাদের দিতে হবে ক্যালভিন চক্র কেবল মেসোফিল কোষে ঘটে। ক্যালভিন চক্র কেবল কোথায় ঘটে? মেসোফিল কোষে শুধু ক্যালভিন চক্র ঘটে। হ্যাচেনস্ল্যাক চক্র মেসোফিল কোষ এবং বান্ডলশীথ কোষ 2 জায়গায় হ্যাচেনস্ল্যাক চক্র ঘটে। ক্যালভিন চক্রের মধ্যে আমাদের ফটো রেসপিরেশন ঘটতে পারে, হ্যাচেনস্ল্যাক চক্রে কোনো ফটো রেসপিরেশনের জায়গা নাই। এই তিনটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা রাইবোলোজ 1,5 বিসফসফেট, এখানে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম রুবিস্কো, এখানে পিইপি কার্বক্সিলেজ, এখানে আমাদের প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে প্রথম স্থায়ী পদার্থ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইডের জন্য কার্বন ডাইঅক্সাইডের জন্য কার্বক্সিলেজের দক্ষতা এখানে মধ্যম দক্ষতার কার্বন ডাইঅক্সাইড, মানে এখানে কার্বক্সিলেজ এনজাইমটা যে আছে রুবিস্কো, যে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, এটা কার্বন ডাইঅক্সাইড একসেপ্ট করার জন্য তত দক্ষ না। এটা কার্বন ডাইঅক্সাইড ছাড়াও অক্সিজেনের প্রতিও অ্যাফিনিটি দেখায়। আর হ্যাচেনস্ল্যাক চক্রে যেটা পাওয়া যায় সেটা কার্বন ডাইঅক্সাইডের যে অ্যাকসেপ্টেন্স ক্ষমতা এটা খুব উচ্চ ধরনের। ক্লোরোপ্লাস্টের ধরন এখানে কেমন? ক্লোরোপ্লাস্টের ধরন এখানে একই রকম ক্লোরোপ্লাস্ট হয়, একদম সেম টাইপের ক্লোরোপ্লাস্ট। এখানে দেখা যায় যে ক্লোরোপ্লাস্টের ধরনটা কেমন? ক্লোরোপ্লাস্টের ধরনটা হচ্ছে একই রকম, যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট এক টাইপের, কারণ মেসোফিল কোষে একই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। হ্যাচেনস্ল্যাক চক্রে হচ্ছে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়, একটা বান্ডলশীথ ক্লোরোপ্লাস্ট আর একটা মেসোফিল ক্লোরোপ্লাস্ট। এটার জন্য তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে, কারণ বেশি টেম্পারেচার হলে পত্রন্দ বন্ধ হয়ে যায়, ফটো রেসপিরেশন শুরু হতে পারে। হ্যাচেনস্ল্যাক চক্রের জন্য 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ও কাজ করতে পারে। এখানে 50 ppm মিনিমাম কার্বন ডাইঅক্সাইড থাকতে হবে, এখানে 0.10 ppm কার্বন ডাইঅক্সাইড থাকলেই আমাদের হচ্ছে চলে।
সো এই হয়েছে আমাদের ক্যালভিন চক্র এবং হ্যাচেন-স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য, ক্যালভিন চক্র এবং হ্যাচেন-স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য। সো পরীক্ষার মধ্যে এই দুইটা চক্র আসার সম্ভাবনা কিন্তু বেশি এবং এই দুইটার পার্থক্য হইলেও পরীক্ষার মধ্যে আসবে। এখন আসো সামনে যদি যাই, সামনে গেলে হচ্ছে আমাদের C4 উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। C4 উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য আছে? যেসব উদ্ভিদ প্রথম স্থায়ী পদার্থ হিসাবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে তাদেরকে C4 উদ্ভিদ বলি। দেখো এই বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি পারি। যেমন C4 উদ্ভিদ প্রচন্ড আলোতে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাযুক্ত অঞ্চলে বেশি জন্মায়। তারপর হচ্ছে C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ করতে পারে। তারপর হচ্ছে C4 উদ্ভিদের বান্ডলসিত কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। এর দুইটা আছে আমাদের হচ্ছে যে বান্ডলসিত গ্রানাবিহীন বান্ডলসিত ক্লোরোপ্লাস্ট, গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট থাকে। বান্ডলসিত কোষে বান্ডলসিতের মাঝে যে ক্লোরোপ্লাস্ট দেখা যায় তাতে গ্রানা অনুপস্থিত, কিন্তু মেসোফিল কোষে গ্রানা থাকে ইক্ষু জাতীয় উদ্ভিদে। রুবিস্কো এনজাইম মেসোফিলে থাকে না। রুবিস্কো এনজাইম কোথায় থাকে? বান্ডলসিতে অবস্থান করে। সো বান্ডলসিতে আমাদের C3 চক্র ঘটে। তারপর হচ্ছে C4 উদ্ভিদে আলোক শোষণ প্রায় অনুপস্থিত, সহজে শনাক্ত করা যায় না, তাই সালোক সংশ্লেষণে উৎপাদিত শর্করার অপচয় কম হয়, শর্করার অপচয় কম হয়। C4 উদ্ভিদের মেসোফিল কোষে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ নামক এনজাইমের কার্যকারিতা অনুপস্থিত। দ্যাট মিনস রুবিস্কো এনজাইম রুবিস্কোর কথা বলতেছে, এটা মেসোফিল কোষে কাজ করে, এটা বান্ডলসিত কোষে গিয়ে কাজ করে। ঠিক আছে, সো এই কয়টা পয়েন্ট হচ্ছে আমরা C4 উদ্ভিদের বৈশিষ্ট্য হিসেবে মনে রাখতে পারি। C4 উদ্ভিদের গুরুত্বর ক্ষেত্রে বলা আছে যে এরা উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে। এরা হচ্ছে যে C4 উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রাহক হচ্ছে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, আর C3-তে 1,5 রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে বেশি অ্যাক্টিভ। ও মরু উদ্ভিদে পত্ররন্ধ্র আংশিকভাবে বন্ধ থাকলেও মরুজ উদ্ভিদে পত্ররন্ধ্র বন্ধ, কার্বন ডাইঅক্সাইড নিতে পারতেছে না, ভেতরে অক্সিজেন বেড়ে গেছে, তাও C4 চক্র চলতে পারে। কার্বন ডাইঅক্সাইডের অপেক্ষাকৃত কম ঘনত্বেও C4 গতিপথ চলতে পারে। C4 এর প্রসেদন ও ফটো রেসপিরেশন কম হয় বলে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ বেশি হয়। C4 এর প্রসেদনও কম, কারণ উচ্চ তাপমাত্রায় পত্ররন্ধ্র বেশি বন্ধ থাকে, প্রসেদনও কম হয়, ফটো রেসপিরেশনও কম হয়। C4 উদ্ভিদে কি থাকে? ক্রাঞ্জ অ্যানাটমি থাকে। C4 উদ্ভিদের পাতায় ক্রাঞ্জ অ্যানাটমির জন্য খাদ্য উৎপাদন ক্ষমতা বেশি, এটি সহজভাবে পরিবর্তন হতে পারে। সো C4 এ ক্রাঞ্জ অ্যানাটমি থাকে এবং এই ক্রাঞ্জ অ্যানাটমির কারণেই এর মধ্যে কার্বন বিজারণটা বেশি হয়। কার্বন বিজারণ বেশি হইলে তার খাবার উৎপাদনও বেশি হবে। তাহলে দেখো আমাদের C3 C4 চক্র আঁকা শেষ, পার্থক্য শেষ, C4 এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব আমরা পড়ে ফেলছি। সো এই জায়গা থেকে একটা CQ 100% কনফার্ম তোমার পরীক্ষায় আসতেছে। আমরা টিল নাও যা পড়ছি সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই জায়গা থেকে কিন্তু একটা CQ 100% তোমার পরীক্ষায় কমন আসবে। এখন আমাদের এই যে আমাদের কি বলে এটারে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারে আর কি আছে? এই চ্যাপ্টারে আমাদের আরেকটা জিনিস আছে যে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস। সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস, এখন সালোক সংশ্লেষণে যে অক্সিজেন নির্গত হয় সেই নির্গত অক্সিজেনটা কোথা থেকে আসতেছে? সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস, সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কোন জায়গা থেকে হচ্ছে আমাদের নির্গত অক্সিজেনের উৎস? কোন জায়গা থেকে আমাদের অক্সিজেন আসতেছে? নির্গত অক্সিজেনের উৎস, সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কোন জায়গা থেকে আমাদের অক্সিজেন আসতেছে? সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কোথা থেকে অক্সিজেন আসতেছে? বলো তো কোথা থেকে অক্সিজেন আসে? পানি থেকে না কার্বন ডাইঅক্সাইড থেকে? কোথা থেকে আসে? পানি থেকে। তো আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণে নির্গত উৎস হলো সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হলো আমাদের হচ্ছে
পানি। সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে আমাদের পানি। সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে আমাদের পানি। সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি। তো আমাদের এটার জন্য কিছু পরীক্ষা করছে বিজ্ঞানীরা, কয়েকজন বিজ্ঞানী পরীক্ষা করছে। একটাকে বলা হয় হচ্ছে ভ্যান নিলের পরীক্ষা। ভ্যান নিলের পরীক্ষা, ভ্যান নিলের পরীক্ষা, ভ্যান নিলের পরীক্ষা। এটা দিয়ে হচ্ছে আমাদের ভ্যান নিলের পরীক্ষা, এটা দিয়ে হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ পাইছে, এটা দিয়ে প্রত্যক্ষ প্রমাণ পাইছে। ভ্যান নিল, সরি হিল বিক্রিয়া, নীল না, হিলের পরীক্ষা, হিলের পরীক্ষা, হিলের পরীক্ষা দিয়ে প্রত্যক্ষ প্রমাণ পাইছে। হিলের পরীক্ষা, হিলের পরীক্ষা, হিলের পরীক্ষা দিয়ে হচ্ছে আমাদের প্রত্যক্ষ প্রমাণ পাইছে। প্রত্যক্ষ প্রমাণ, এটা দিয়ে কি পেয়েছে? প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ। সো এ নামক একটা হচ্ছে অজৈব জারক, এ নামক একটা কি অজৈব জারক, এ নামক একটা অজৈব জারক নেয়, এটার সাথে হচ্ছে পানি যুক্ত করে, পানি যুক্ত করে, পানি যুক্ত করলে কি তৈরি হয়? পানি যুক্ত করলে AH2, AH প্লাস হচ্ছে অক্সিজেন তৈরি হয়। AH প্লাস হচ্ছে কি তৈরি হয়? AH প্লাস অক্সিজেন, এবং এই অক্সিজেনটা হচ্ছে আমাদের নির্গত হয়। AH2 আর হচ্ছে আমাদের অক্সিজেন, AH2 অক্সিজেন। সো দেখা যায় এর সাথে 2 অণু পানি, আমাদের হচ্ছে 2 অণু পানি যুক্ত করি, তখন আমাদের হচ্ছে কি হয়? অক্সিজেন নির্গত হয়। কি হয়? অক্সিজেন নির্গত হয়। সো আমাদের দেখা যায় পানির হাইড্রোজেন অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহককে বিজয়িত করে অক্সিজেন বিজয়িত হয়ে যায়। তাহলে দেখা যায় এই যে আমাদের হচ্ছে যে এখানে অক্সিজেন নির্গত হচ্ছে। সো দেখা যায় পানির হাইড্রোজেন, পানির হাইড্রোজেন, পানির হাইড্রোজেন, পানির হাইড্রোজেন, পানির হাইড্রোজেন হচ্ছে এই অজৈব জারককে পানির হাইড্রোজেন, পানির হাইড্রোজেন, পানির হাইড্রোজেন অজৈব জারককে বিজারিত করে, অজৈব জারককে বিজারিত করে, জারককে বিজারিত করে তার সাথে যুক্ত হয়, বিজারিত করে তার সাথে যুক্ত হয়, তার সাথে যুক্ত হয় এবং অক্সিজেন নির্গত করে, তার সাথে যুক্ত হয় ও অক্সিজেন নির্গত করে, ও অক্সিজেন গ্যাস নির্গত করে, অক্সিজেন গ্যাস নির্গত করে। অক্সিজেন গ্যাস কি করে? তারা নির্গত করে। অক্সিজেন গ্যাস তারা কি করে? অক্সিজেন গ্যাস নির্গত করে। এটা হচ্ছে আমাদের কি? হিলের পরীক্ষা। এটা কার পরীক্ষা? এটা হচ্ছে হিলের পরীক্ষা। তারপর আসে যাক আমাদের হচ্ছে নীলের পরীক্ষা, নীলের পরীক্ষা, নীলের পরীক্ষা। তাহলে হিলের পর কে পরীক্ষা করছে? নীল সাহেব পরীক্ষা করছে। তার নামটা হচ্ছে ভ্যান নিল, ভ্যান নিল। এটা হচ্ছে একটা পরোক্ষ প্রমাণ করছে। এটা কি আমাদের পরোক্ষ প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ না, পরোক্ষ প্রমাণ। দ্যাট মিনস তিনি হচ্ছে কি নেয় নাই? তিনি হচ্ছে যে আমাদের এই অক্সিজেন, পানি নেয় নাই। তিনি দেখা যায় পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করেন। হাইড্রোজেন সালফাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করে, এখানে আলো ব্যবহার করে, আর হচ্ছে ক্লোরোফিলও ব্যবহার করে। এবং এই পুরা পরীক্ষাটা করে হচ্ছে সালফার শোষণকারী ব্যাকটেরিয়াতে। কোন ব্যাকটেরিয়াতে করে? সালফার ব্যাকটেরিয়াতে, সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়াতে। এই পরীক্ষা প্রমাণটা করেন হচ্ছে সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়াতে, সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়াতে, সালোক সংশ্লেষণকারী কোন ব্যাকটেরিয়াতে? সালফার ব্যাকটেরিয়াতে, সালফার ব্যাকটেরিয়াতে, সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়াতে, সালোক সংশ্লেষণকারী কোন ব্যাকটেরিয়াতে? সালফার ব্যাকটেরিয়াতে আমাদের এই পরীক্ষাটা করেন। তো হাইড্রোজেন সালফাইড প্লাস হচ্ছে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড প্লাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, এটা আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি তৈরি করে? আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে সে কি তৈরি করে? সে হচ্ছে আমাদের এই 2 অণু সালফার, 2 অণু সালফার প্লাস হচ্ছে আমাদের CH2O, এটা হচ্ছে আমাদের এই কার্বোহাইড্রেট প্লাস হচ্ছে পানি তৈরি করে, প্লাস হচ্ছে পানি তৈরি করে। তাহলে কিন্তু এখানে কোনো অক্সিজেন তৈরি হয় না, অক্সিজেন তৈরি হয় না। এটা হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। সো যেহেতু পানি নাই তাই অক্সিজেন তৈরি হয় নাই, যেহেতু পানি নেই, যেহেতু পানি নেই, যেহেতু পানি নেই, পানি নেই, পানি নেই বিক্রিয়ায়, পানি নেই তাই অক্সিজেন তৈরি হলো না, তাই অক্সিজেন তৈরি হয় না, অক্সিজেন তৈরি হয় না। যেহেতু পানি নাই তাই অক্সিজেন তৈরি হয় না, যেহেতু পানি নাই তাই কিন্তু আমাদের কি তৈরি হচ্ছে না? অক্সিজেনও তৈরি হচ্ছে না। তাহলে আমরা হচ্ছে 2টা পরীক্ষা পাইলাম। এটা পরীক্ষার মধ্যে আসতে পারে যে হিলের পরীক্ষা, নীলের পরীক্ষা, এগুলা পরীক্ষার মধ্যে ইনভেরিয়েবলি, মানে অহরহ এরা পরীক্ষার মধ্যে কিন্তু আসে। ঠিক আছে? অহরহ আসে, অহরহ, অহরহ।
লেখা শেষ করি আমরা দ্রুত। তাহলে হিলের পরীক্ষা, নীলের পরীক্ষা, এগুলো কি আকারে আসতে পারে? এখান থেকে এটা আমাদের যেমন খ আকারে আসতে পারে, এটাও খ আকারে আসতে পারে, খ আকারে আসতে পারে। আরেকটা পরীক্ষা আছে রুবেন ও কামেনের তেজস্ক্রিয় পরীক্ষা। রুবেন কামেনের তেজস্ক্রিয় পরীক্ষা। রুবেন শহরায়ন হচ্ছে, বাড়ি করতেছে, বিল্ডিং করতেছে, সেই সাউন্ড। তো তেজস্ক্রিয় অক্সিজেন আইসোটোপ ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় অক্সিজেন আইসোটোপ ব্যবহার করে, এবং এটা করে দেখে যে আমাদের কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি, কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি, এই পানিটা হচ্ছে আমাদের এই 18 হচ্ছে যে আছে, সেই 18 পানি ব্যবহার করছে, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এই হচ্ছে শহরায়নের প্রভাব, বুঝছো? শহরায়ন যখন হবে তখন এরকমই হবে, তোমার বাড়ির চারপাশে গেলে সাউন্ডই হবে আজীবন। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এটা যখন তুমি হচ্ছে যে আলো এবং ক্লোরোফিলের মধ্যে দিবা, আলো ও ক্লোরোফিলের সাহায্যে এই কার্বন ডাই অক্সাইড ও পানি কি করবে আমাদের, এই হচ্ছে যে C6H12O6 প্লাস হচ্ছে এই যে অক্সিজেন তৈরি হলো, সেই অক্সিজেনটার মধ্যে এই 18 থাকবে, অক্সিজেনটার মধ্যে কি থাকবে, এই 18 থাকবে, অক্সিজেনটার মধ্যে কি থাকবে, এই 18 থাকবে, অক্সিজেনটার মধ্যে কি থাকবে, এই 18 থাকবে। এবং এখান থেকে দেখা যায় আমাদের হচ্ছে 6 অণু অক্সিজেন বের হয়, প্লাস হচ্ছে আমাদের 6 অণু পানি নির্গত হয়। তাহলে দেখো এই তেজস্ক্রিয় অক্সিজেনটা আমি কোথায় পাচ্ছি, তেজস্ক্রিয় অক্সিজেনটা আমি পানিতে তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করার কারণে আমি ওইখানেও দেখলাম যে আমাদের তেজস্ক্রিয় অক্সিজেনটাই নির্গত হচ্ছে কি হিসাবে, তেজস্ক্রিয় অক্সিজেনটা নির্গত হচ্ছে আমাদের এই তেজস্ক্রিয় অক্সিজেনটা অক্সিজেন গ্যাস হিসাবে নির্গত হচ্ছে। আবার তুমি চিন্তা করলা যে না আমি হচ্ছে এই তেজস্ক্রিয় অক্সিজেনটা এই ইয়াতে দিয়ে দেখি তো, কার্বন ডাই অক্সাইডে দিয়ে দেখি তো, কার্বন ডাই অক্সাইডে দিলাম, আমি পানিতে দিলাম না, কার্বন ডাই অক্সাইডে দিলাম, আমি পানিতে দিলাম না, আমি আলো এবং ক্লোরোফিল ইউজ করলাম, আলো এবং হচ্ছে আমি কি ইউজ করলাম, আলো ও ক্লোরোফিল ইউজ করলাম, আলো ও ক্লোরোফিল ইউজ করলাম, আলো এবং হচ্ছে ক্লোরোফিল, আলো এবং ক্লোরোফিল ব্যবহার করলাম। সেখানে আমি দেখতে পাবো যে এই C6H12O6 18 প্লাস হচ্ছে আমাদের 6 অক্সিজেন প্লাস 6 অণু পানি, এখানে আমাদের এই 18 পাইলাম। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এই তেজস্ক্রিয় অক্সিজেন তুমি কোথায় ব্যবহার করতেছো, তেজস্ক্রিয় অক্সিজেন তুমি যদি পানিতে ব্যবহার করো শুধুমাত্র তখনই তুমি হচ্ছে যে এই অক্সিজেনটাও তেজস্ক্রিয় অক্সিজেন পাবা, আর পানিতে তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করলা না তখন যে অক্সিজেন পাবা সেটা কিন্তু স্বাভাবিক অক্সিজেন হবে, তখন সেটা কি হবে, স্বাভাবিক অক্সিজেন হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কথা, বুঝতে পারছি আমরা বিষয়টা। তাহলে এই অক্সিজেন তৈরি হয় সবসময় কার থেকে, অক্সিজেন তৈরি হয় সবসময় হচ্ছে পানি থেকে। সো এটা 3টা পরীক্ষা আছে, পরীক্ষার হলে স্পেসিফিক্যালি তোমার কাছে যে কোনো একটা পরীক্ষা চাইতে পারে, যে ভ্যান নিলের পরীক্ষা বলো, হিল বিক্রিয়া বলো, রুবেন কামেনের পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা স্পেসিফিক্যালি তোমার কাছে চাইতে পারে। আচ্ছা এখন দেখো যে আমাদের হচ্ছে এই সালোক সংশ্লেষণের প্রভাবক, সালোক সংশ্লেষণের প্রভাবক বললে আমরা হচ্ছে কয়টা প্রভাবক পাই, 1 নম্বর প্রভাবক হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক সমূহ, বাহ্যিক প্রভাবক, সালোক সংশ্লেষণের কি বাহ্যিক প্রভাবক, বাহ্যিক প্রভাবক হিসাবে আমাদের আলো থাকে, আলো একটা বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে, কার্বন ডাই অক্সাইড থাকে, কার্বন ডাই অক্সাইড একটা বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে, তারপর হচ্ছে আমাদের পানি থাকে, এটা একটা বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে, তাপমাত্রা থাকে, এটা একটা বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে, 22 থেকে 35 ডিগ্রি উদ্ভিদের বিভিন্নতার উপর ভিত্তি করে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আমাদের কি, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আমাদের এই বাহ্যিক প্রভাবক রূপে কাজ করে। অক্সিজেন, বায়ুমণ্ডলে অক্সিজেন ঘনত্ব বেড়ে গেলে অধিকাংশ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কিছুটা কমে যায়, তো দেখা যায় এগুলো বাহ্যিক প্রভাবক। এটা একটা রিডিং দিবা, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, এটা পরীক্ষার মধ্যে আসতে পারে যে কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, বলো তো, এই এমসিকিউটা তোমাকে পড়াইছি, বলো কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, কোন আলোতে
আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? কোন আলোতে সালোক সংশ্লেষণ, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? কোন আলোতে সালোক সংশ্লেষণ কি হয়? বেশি হয়। কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? বলো, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হবে? আমাদের কোন আলোতে? লাল আলোতে। লাল আলোতে, লাল আলোতে। কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? লাল আলোতে আমাদের সালোক সংশ্লেষণ বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে খনিজ পদার্থ, বাইরে থেকে প্রাপ্ত ভিটামিন বা অন্যান্য রাসায়নিক দ্রব্য আছে। তারপর অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে পাতার বয়স, পাতার অন্তঃগঠন, ক্লোরোফিল, শর্করার পরিমাণ, প্রোটোপ্লাজম, পটাশিয়াম, এরকম নানা পয়েন্ট আছে। এখানে একটা কথা মনে রাখবো, মাঝারি বয়সের পাতাই অধিক পরিমাণ সালোক সংশ্লেষণ করতে পারে। কোন পাতা অধিক পরিমাণ সালোক সংশ্লেষণ করতে পারে? মাঝারি বয়সের পাতা অধিক পরিমাণ সালোক সংশ্লেষণ করতে পারে। কোন বয়সী পাতা অধিক পরিমাণ সালোক সংশ্লেষণ করে? মাঝারি বয়সের পাতা অধিক পরিমাণ সালোক সংশ্লেষণ করে। সো এই প্রভাবকটা একটা রিডিং দিবা, কারণ প্রভাবক থেকে অ্যাজ ইউজুয়াল খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু প্রভাবকটা তুমি একটা রিডিং দিয়ে রাখবা, একটা রিডিং দিয়ে রাখবা, একটা রিডিং দিয়ে রাখবা। আচ্ছা, সালোক সংশ্লেষণটা নিয়ন্ত্রণ করে যারা, তাদেরকে বলি আমরা লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতা ফ্যাক্টর। সালোক সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে যারা, তাদেরকে বলি হচ্ছে আমরা লিমিটিং ফ্যাক্টর। তাদেরকে কি বলি আমরা? লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধ ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর বা এটাকে বলি হচ্ছে কি আমরা? সীমাবদ্ধ ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর বা এটাকে কি বলি? সীমাবদ্ধ ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর বা এটাকে কি বলা হয়? সীমাবদ্ধ ফ্যাক্টর বলা হয়। লিমিটিং ফ্যাক্টর বা এটাকে কি বলা হয়? সীমাবদ্ধ ফ্যাক্টর বলা হয়। লিমিটিং ফ্যাক্টর বা এটাকে কি বলা হয়? সীমাবদ্ধ ফ্যাক্টর বলা হয়। লিমিটিং ফ্যাক্টর বা এটাকে কি বলা হয়? সীমাবদ্ধ ফ্যাক্টর বলা হয়। এখন আমাদের এখানে দুইটা ল আছে, একটা হচ্ছে ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম আছে একটা, এটা দিছে হচ্ছে বিজ্ঞানী লিবিগি। আরেকটা হচ্ছে ল অফ লিমিটিং ফ্যাক্টর, এটা দিয়েছে হচ্ছে আমাদের ব্ল্যাকম্যান। ল অফ মিনিমাম এটা দিয়েছে হচ্ছে বিজ্ঞানী লিবিগি, বিজ্ঞানী লিবিগি, বিজ্ঞানী লিবিগি, লিবিগি। আর হচ্ছে ল অফ মিনিমাম, ল অফ আমাদের মিনিমাম, এটা দিছে কি বিজ্ঞানী লিবিগি। আর ল অফ লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিটিং ফ্যাক্টর, এটা দিয়েছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, 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 কালো মানব। এখন এই যে আমাদের হচ্ছে এই ল অফ লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিটিং ফ্যাক্টর বা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কারা কারা কাজ করে? লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর যে এই সালোক সংশ্লেষণকে লিমিট করে, এরকম আছে তিনটা। লিমিটিং ফ্যাক্টর হচ্ছে তিনটা। লিমিটিং ফ্যাক্টর কয়টা থাকে? তিনটা লিমিটিং ফ্যাক্টর থাকে। কি কি থাকে? আলো, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড। আলো, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড। যে বেশি আলো হইলে সালোক সংশ্লেষণ হ্রাস পায়, বেশি তাপমাত্রা হইলে সালোক সংশ্লেষণ হ্রাস পায়, বেশি কার্বন ডাইঅক্সাইড থাকলে সালোক সংশ্লেষণ হ্রাস পায়। তো সালোক সংশ্লেষণ আমাদের নানা কারণেই হচ্ছে হ্রাস পাইতে পারে। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের কথা খুব ইম্পর্টেন্ট, যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব একটু বেশি কম হইলেই তখন আমাদের হচ্ছে সমস্যা হয়। আটকে গেছে, আমি দেখতেছি। আমার ফোনের চার্জ চলে গেছে, বুঝছো? মানে আমি দেখি তোমাদেরকে কোনোভাবে স্ক্রিনটা শেয়ার করা যায় কি। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? এতটুকু কথা একটু লেখো। স্ক্রিন দেখা যাচ্ছে না? এতটুকু কথা একটু লেখো। যে ল অফ মিনিমাম বিজ্ঞানী লিভিগে দিছে, ল অফ লিমিটিং ফ্যাক্টর বিজ্ঞানী ব্ল্যাকম্যান দিছে। লিমিটিং ফ্যাক্টর তিনটা, আলো, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড। আলো, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড, এই তিনটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। এই তিনটা কি? লিমিটিং ফ্যাক্টর। এই তিনটা কি? লিমিটিং ফ্যাক্টর। ঠিক আছে, দেখা যায় যে গম গাছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 0.15 কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব আছে। এখানে একটা জিনিস লেখো, পাতায় টমেটো, পাতায় বেশি কার্বন ডাইঅক্সাইড সরবরাহ হলে ক্ষত। যেমন টমেটো উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বেশি সরবরাহ হলে জাস্ট আমার লেখাগুলা লেখো, আমাকে দেখা যাবে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে। টমেটো উদ্ভিদে, টমেটো উদ্ভিদে
বেশি কার্বন ডাই অক্সাইড সরবরাহ হলে নেক্রোটিক অঞ্চলের সৃষ্টি হয়। সরবরাহ হলে আমার ফোনে চার্জ চলে গেছে, নেক্রোটিক অঞ্চল বা ডেড অঞ্চলের সৃষ্টি হয়। নেক্রোটিক অঞ্চল বা ডেড অঞ্চলের সৃষ্টি হয়। নেক্রোটিক অঞ্চল বা ডেড অঞ্চল সৃষ্টি হয়। ঠিক আছে, এতটুকু কথা লিখে রাখো। আচ্ছা, আরেকটা জিনিস আছে, শ্বসন হার বা রেসপিরেটরি কোশ্চেন, যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, সালোক সংশ্লেষণের হার বা হচ্ছে আমাদের ফটোসিনথেটিক সালোক সংশ্লেষণ হার বা ইংরেজিতে বলা হয়, শেষ করে দিচ্ছি, পড়াবো না। ফটোসিনথেটিক এমনও পড়াইতাম না, আমি একটু কাজ আছে, আমি একটু বের হব। ফটোসিনথেটিক কোশেন্ট, বানান কি ঠিক আছে? কোশেন্ট, কো কোশেন্ট, ফটোসিনথেটিক কোশেন্ট, এটা হচ্ছে আমাদের গৃহীত কার্বন ডাইঅক্সাইড গ্রহণের পরিমাণ, অক্সিজেন ত্যাগের পরিমাণ। কার্বন ডাইঅক্সাইড গ্রহণের পরিমাণ আর হচ্ছে অক্সিজেন ত্যাগের পরিমাণ। লিখে রাখো এতটুকু হইলে আমাদের মোটামুটি শেষ। মানে হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণ আর শ্বসন শেষ। আজকে রাতের ক্লাসে আমি আজকে এখন বড় ক্লাস নিতে পারতেছি না, আমার একটু ইমার্জেন্সি আছে। রাতের ক্লাসে আজকে আমি তোমাদেরকে এই প্রসেদন আর খনিজ লবণ পরিশোষণ, খুব ছোট একটা টপিক, প্রসেদন আর খনিজ লবণ পরিশোষণ পড়াইয়া এই চ্যাপ্টারে যে সিকিউ আছে সেগুলো দেখে চ্যাপ্টার শেষ করে দিবে ইনশাল্লাহ। মানুষ নাই, আমার হচ্ছে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই আমাকে দেখা যাচ্ছে না। ফোনটাকে চার্জ দিতে হবে, খেয়াল ছিল না, সকালে ক্লাস নেওয়ার শুরু করার আগে দেখি 3% চার্জ আছে। তো স্ক্রিন দেখা যাচ্ছে শুধু। এতটুকু লেখা শেষ করলে সালোক সংশ্লেষণ শেষ। তারপর আমাদের বাকি থাকবে প্রসেদন আর হচ্ছে আমাদের কি বলে এটা রে, প্রসেদন আর খনিজ লবণ পরিশোষণ। রাতে 9:30টায় পড়বো আমরা ইনশাল্লাহ। লেখা হয়েছে এতটুকু লেখা হলে ক্লাস শেষ করব। যারা আগের ক্লাস করো নাই করে ফেলো, এই দুইটা টপিক থেকে দুইটা সিকিউ আসবে। পড়া মুখস্থ হয় না, কি করব? পড়া মুখস্থ হওয়ার জিনিস না, পড়া বোঝার জিনিস, বুঝলে দেখবো অটোমেটিক মনে থেকে যাবে। আল্লাহ হাফেজ তাইলে।